সো আপনারা যতটুকুই যান, যত দূরেই যান না কেন, লাইফের এই যে সময়টা, যে আমি কি করব বা আমি যেটা করছি সেটাকে আমি ওন করি কিনা, আমি কতটুকু ওন করি, আমি চাকরি দিব, চাকরি নিব, সবাই যদি চাকরি দেয় চাকরিটা করবে কে? গুলশান আরা অ্যাকচুয়ালি নিজেকে পরিচয় দেয় হচ্ছে একজন উদ্যোক্তা হিসেবে। তার বেশ কিছু ভেঞ্চার আছে। তিনি সাম্প্রতিক সময় তিনি একটা সিকিউরিটি কোম্পানিতেও জয়েন করেছেন। তার হাজবেন্ড কিনা আমি জানি না, বেশ কিছু ছবি টবি দেখলাম। তো তার তার আবার ধরেন ব্যাপক প্রচারণার একটা ইয়ে আমি পাইলাম। আমি যদি আপনাকে একটু দেখাই, যে ধরেন কাজী গুলশান আরা, তার ব্যাপারে ধরেন ইনকিলাবের পত্রিকায় আমিরাতের সফল ব্যবসায়ী নারী উদ্যোক্তার ব্যাপারে নিউজ হয়েছে। আব্দুল হামিদ সাহেবের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল, প্রেসিডেন্ট। তার ব্যাপারে অনেক পত্রিকায় বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়। অর্থাৎ একটু এক্সপোজ করার একটা ব্যাপক প্রবণতা আমরা দেখেছি আরকি তার। হ্যাঁ? এবং তিনি বেশ মোটিভেশনাল স্পিচ দেন। তিনি মানুষকে মোটিভেট করার জন্য অনেক কথাই বলেন। আমি একটু শোনাবো আপনাদেরকে। তারপরে আমরা একটু অন্য প্রসঙ্গে যাবো। 7 রুলস টু সাকসেস অ্যান্ড শিপ রুল 1। সো আপনারা যতটুকুই যান, যত দূরেই যান না কেন, লাইফের এই যে সময়টা, যে আমি কি করব বা আমি যেটা করছি সেটাকে আমি ওন করি কিনা, আমি কতটুকু ওন করি, আমি চাকরি দিব, চাকরি নিব, সবাই যদি চাকরি দেয় চাকরিটা করবে কে? তো এরকম কিছু বক্তব্য তার ছিল, এবং আমি যদি দর্শকদেরকে দেখাই, পাশাপাশি সাদেকেরটাও দেখাবো আমি। ধরেন এটা হচ্ছে তার ফেসবুক পেজ কাজী গুলশান আরা, এবং ধরেন আমি যদি তার কাভার ছবি যদি আপনি দেখেন, থানায় মামলা হোক, বাড়িতে হামলা হোক, তবুও বলবো আমি জয় বাংলার লোক। অর্থাৎ মানে খুনিদের সমর্থনে এই কাজী গুলশান আরা, তার প্রোফাইল পিকচারে তার আব্বার ছবি দেয়া, এবং ধরেন নানা ধরনের কমেন্টস, নানা ধরনের গুজব, নানা ধরনের বিষয় নিয়ে এসে একের পর এক লিখে গেছে। ডক্টর ইউনূসকে নিয়ে লিখে গেছে। হাসিনা, মুজিব, তার পরিবারকে নিয়ে এসে একের পর এক পোস্ট করে গেছে। এগুলো আসলে ধরেন যাদের দেখার কথা তারা কেউ দেখে নাই। এবং আমি যদি আপনাকে দেখাই যে আমাদের মেজর সাদেক, তার যে ফেসবুক পোস্ট গুলা, আমি যদি এখানে একটা সংকলন করেছি তার ফেসবুক পোস্ট নিয়ে। ধরেন সে ১৬ মুজিবরের, লক্ষ মুজিবরের জাতির পিতার জন্মবার্ষিকীর শুভেচ্ছা, শাহাদাত বার্ষিকীর বিনম্র শ্রদ্ধা। মানে সে কিন্তু সার্ভিং অফিসার, তার ফেসবুকে কিন্তু এগুলোতে ঠাসা একেবারে। হ্যাঁ? এবং ধরেন যে মানে সবই পলিটিক্যালি মোটিভেটেড, তার ছবি ধরেন অনেকটা এটাকে কি বলে, আমি কমব্যাট ড্রেস পরে সে মুজিবের ছবির সামনে দাঁড়ায় ছবি দিচ্ছে। তো এগুলো ধরেন আসলে সরকার পরিবর্তনের পরে এগুলো কিন্তু ফিল্ড ইন্টেলিজেন্স এর কাজ। এগুলো কিন্তু এএসইউর কাজ, এমআই এর কাজ। এগুলো নিয়ে সর্ট আউট করা। কারা অনেক বেশি ডিভোটেড ছিল, কারা এই বিষয়টা মেনে নিতে পারে নাই, হাসিনার এই পলায়ন, তারা কোনো ভূমিকা রাখবে কিনা। মানে দেশের স্বার্থেই এই জিনিসগুলো লক্ষ্য রাখার দরকার ছিল। তো এগুলো রাখে নাই, এগুলো তো এক ধরনের ব্যর্থতা। এগুলো নিয়ে আপনি একটু টাচ করেন, আমাদের আলোচনায় একটু এড করেন আপনার বক্তব্য। কিন্তু এই গুলশানের ব্যাপারটা আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে শুনতে চাই। জি, তো গুলশানারা যখন কমিশন পায় তার আগেই কিন্তু ট্রেনিংরত অবস্থায় তার বিরুদ্ধে একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, যেটাকে আমরা বলি যে চারিত্রিক মানে মোরাল টার্পিচুডের কারণে যে অভিযোগটা ছিল যে সে তার মহিলা কার্ড ব্যবহার করে, নারী কার্ড ব্যবহার করে কিছু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছিল। বাট তারপরে লেফটেন্যান্ট থাকা অবস্থায় 2 বছরের মধ্যে চাকরিতে কমিশন পাওয়ার পর থেকে দেখা গেল যে সে এই কার্ডটা খুব ঘন ঘন খেলতেছে বিভিন্ন জায়গায়, এবং বিভিন্ন তার কলিগস, আমরা তো কলিগস এখানে, ইউনিফর্ম, আমরা চেহারাকে মেয়ে ছেলে সেটা দেখার সুযোগ থাকে না। আমার পাশে আমার কলিগ, আমার পাশে একজন ইউনিফর্ম পরা আছে, দ্যাটস এনাফ। বাট সেই ক্ষেত্রে সে এই মহিলা কার্ড ব্যবহার করে বেশ কিছু অফিসারকে বিভ্রান্ত করা বা তাদেরকে প্রলুব্ধ করার খেলা খেলছিল, যেই কারণে অ্যাকচুয়ালি তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। দ্যাটস প্লেন অ্যান্ড সিম্পল। আমি ভিতরে যাচ্ছি না, খুবই নোংরা জিনিস। চাকরি থেকে বের হয়ে যাওয়ার পরে অ্যাকচুয়ালি সে এমপি হওয়ার বা নারী উদ্যোক্তা, আপনি যে জিনিসগুলো দেখালেন সেই ধরনের কিছু জিনিস শুরু করে। একটা জিনিস চালু আছে যে সে দুবাইতে একটা প্রমোদ বাড়ি
মেনটেন করে, মানে সেখানে লোকে ফুর্তি করার জন্য যায় বাংলাদেশ থেকে, সেটা সে মেনটেন করে, সেটা তার আয়ের উৎস। আর বাংলাদেশে এবং অন্যান্য জায়গায় সে নিজেকে পরিচিত একজন নারী উদ্যোক্তা হিসেবে পরিচিতি দিয়ে বিভিন্ন, আপনারা দেখেন যে বিভিন্ন জায়গা থেকে মিডিয়াতে সে বিভিন্ন ফেভার পায়, এবং এই ফেভারটা অ্যাকচুয়ালি সে আনছে কিভাবে, সে যে কোনো ভাবে আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল মিস্টার আব্দুল হামিদ, তার সাথে সে যোগাযোগ স্থাপন করে, এবং সে কথিত আছে সে নিজে এবং তার কিছু পরিচিতদের মাধ্যমে আব্দুল হামিদকে তারা সার্ভিস দিত। সেই সার্ভিস দেওয়ার এক পর্যায়ে সে বাধা মনে করে, হ্যাঁ সে বাধা মনে করে, এবং জেনারেল হামিদের অফিস থেকে অ্যাকচুয়ালি এই গুলশান আরাকে প্রমোট করার জন্য বিভিন্ন জায়গায় পত্রিকা, মিডিয়া, অফিসগুলোতে নির্দেশ দেওয়া হতো যে তাকে প্রমোট করো, তার সম্পর্কে। জেনারেল হামিদ না, মানে প্রেসিডেন্ট হামিদের, সরি প্রেসিডেন্ট হামিদ, প্রাক্তন প্রেসিডেন্ট হামিদের অফিস থেকে এই জিনিসগুলো করা হতো, এবং সে এই ফেভারগুলো নেয়ার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ ছিল, কিভাবে সেই জিনিসটা বের করতে হবে। এবং আপনারা দেখবেন যে তার ছবিগুলাতে, যে কোনো ছবি একটি গ্যাদারিং এ আশপাশে পুরুষরা তার পাশে ফ্লক করে আছে, বা রানী মৌমাছি তার পাশে সৈনিক মৌমাছি ঘুরঘুর করতেছে, এই ধরনের একটা তারা, এবং সে জানতো যে সে এই কাজটা করতে পারে ভালো, সেটাই সে কাজে লাগাইতো। এবং এই পর্যায়ে সে ইভেন আমাদের একজন প্রাক্তন এমএসপি বা মিলিটারি সেক্রেটারি টু প্রেসিডেন্ট, তাকে সে ফাঁসায় দিয়ে তাকে চাকরিচ্যুত করে। আমি ঘটনার সত্য মিথ্যায় যাব না, বাট অতটুকু বুঝি যে তার মতন একজন সিনিয়র অফিসারকে ফাঁসাই চাকরি থেকে বের করা, সেটা জেনারেল হামিদ এবং শেখ হাসিনা বা তারেক সিদ্দিকের ব্লেসিং ছাড়া সম্ভব না। তাদেরকে সে স্যাটিসফাই করেই সে এই কাজটা করে। এর বাদেও সে অনেক অফিসারকে বিপদে ফেলার চেষ্টা করে বিভিন্ন সময়, তার স্বার্থ উদ্ধারের জন্য, ব্ল্যাকমেইলিং এর জন্য। তো এইটুকুর ব্যাপারে লোকে জানতো, যে কারণে ইভেন জেনারেল আজিজের মতন লোক বাধ্য হয়ে তাকে ক্যান্টনমেন্টে পিএনজি করে, পার্সোনা নন গ্রাটা, মানে তুমি ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত। দেখেন এই মহিলা সে অবাঞ্ছিত ঘোষণা করার কয়েকদিনের মধ্যে আবার প্রেসিডেন্ট হামিদের কাছে গিয়ে, এবং হামিদকে দিয়ে আমাদের পতিত হাসিনাকে বলে সেই পিএনজি রিমুভ করায় জেনারেল আজিজের উপর প্রেশার দিয়ে, যে না, ওকে পিএনজি করা যাবে না। তো তার এত ইনফ্লুয়েন্স ছিল। এবং এই পর্যন্ত কিন্তু আমাদের জুলাই আন্দোলন পর্যন্ত আমরা মোটামুটি যারা খোঁজ খবর রাখতো, যে জানতো যে তার একটা ইনফ্লুয়েন্স আছে, এবং সে আওয়ামী লীগের ভিতরে ভালো লোককে নাচাইতে পারে এবং অ্যাক্টিভ করতে পারে। তো এখন যে লোকে তার এইটুকু কার্যক্রম বা 2 নাম্বারই, সেটা জানবার পরে যেটা অ্যাকচুয়ালি হলো, সে নানকের সাথে, এবং আমাদের যে জেনারেলরা পালাই গেছেন, যে 6 জন জেনারেলের নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল, যারা তাদের একজন কিন্তু দুবাইতে আছেন, নানক এবং সে একজন জেনারেল তাকে সেখানে মেন্টরিং করে এবং বুঝায় দেয় কাজগুলা। বিশেষ করে সেই পলাতক জেনারেল, উনি বেসিক্যালি এই লেফটেন্যান্ট রওশন আরার হ্যান্ডলার হিসেবে আছেন, যে তাকে অ্যাসাইনমেন্ট দেয়া, কি করতে হবে, তুমি যাও বাংলাদেশে যাও, 2 মাস থাকো, আবার আসো, 2 মাস যাও, এসে ফিডব্যাক দাও। তো এইভাবে কিন্তু রওশন আরা বেসিক্যালি এই যে এমন 3-4টা টিম, ভাই নামটা ভুল হচ্ছে, গুলশান আরা, সরি গুলশান আরাকে এইভাবে 3-4টা টিম ম্যানেজ করে, এবং তাদেরকে দিয়ে সরকারের বিরুদ্ধে শুধুমাত্র উস্কানিমূলক কথাবার্তা বলা না, তাদেরকে এইভাবে ট্রেন করা যাতে তারা যে কোনো একটা পরিস্থিতিতে ডাক দিলে পরে সবকিছু অচল করে দিয়ে সরকারকে ফেলে দিতে পারে। মানে তাদের বিশ্বাস, তারা তো আসলে 24 দেখে নাই বা বুঝে নাই, তাদের বিশ্বাস এইভাবে কিছু করলে আওয়ামী লীগের হাতে অস্ত্র দিলে বোধহয় সে অস্ত্র ব্যবহার করতে পারে। তাদের কাছে তো অস্ত্র ছিল, জুলাই শেষেও তো অস্ত্র ছিল, আগস্টের প্রথমে অস্ত্র ছিল, সে অস্ত্র ছেড়ে তো তারা ইন্ডিয়াতেই পালায় গেল, তাই না? তাহলে 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 ধরেন, আমি তো জানি যে এই গুলশান আরার সাথে কিন্তু আরেকটা টিম ছিল, অর্থাৎ 3টা টিমের খবর আপনিও পেয়েছেন, আমিও পেয়েছি। তো গুলশান আরা পালালো কিভাবে? তাকে তো ধরার একটা অভিযান বা চেষ্টা হয়েছিল। গুলশান যখন টিম কারা বা আরেকটা টিমে কারা আছে? আরেকটা টিমে আমার জানা মতে একজন জুনিয়র কমিশন অফিসার, তার সাথে একজন নন কমিশন অফিসার, এবং আনফরচুনেটলি তারাও সার্ভিং তারা ছিলেন, যেটা
আমি যতটুকু খবর পাইছি। এবং এই যখন বেসিক্যালি সাদেককে ধরবার আগে তো অ্যাকচুয়ালি আরো কিছু লোককে যখন ধরা হয় তাদের কাছে এই পরিকল্পনার কথা, এই ধরনের কার্যক্রমের কথা যখন জানা যায়, সবাই মেজর সাদেক যেহেতু একজন সার্ভিং অফিসার, তার ব্যাপারে ফোকাস দিয়ে সেনাবাহিনীর সাথে কোঅর্ডিনেশন করে তাকে কিভাবে ধরা হবে সেটা প্ল্যান করে। একই সাথে তারা কিন্তু জানতে পারে যে অ্যাকচুয়ালি আরো সেল আছে এবং এটার লিড করতেছে লেফটেন্যান্ট গুলশানারা। বাট তারা যে ভুলটা করে, আমি বলবো যে আমাদের গোয়েন্দারা, এখানে সেনা এবং পুলিশ গোয়েন্দা সবাই অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি কাজ করছে ধরবার জন্য, বাট কেন ফেল করছে সেটা একটা বড় কোশ্চেন থাকে। বিকজ গুলশানারের যে অফিস কালশিতে ছিল, সরি মিরপুর 11 নম্বরে, নাম হচ্ছে কালশি কুঞ্জ, সম্ভবত আপনার কাছে ছবি থাকতে পারে কালশি কুঞ্জের একটা ছবি। সেখানে সে অফিস করে বেসিক্যালি সেখানে রিটায়ার্ড এবং সার্ভিং অফিসাররা আসতো, যারা তার সাথে আওয়ামী মনোভাবের লোকজন আসতো। এবং এখানে কারা আসতো, তার সেনাবাহিনী রিটায়ার্ড এবং সার্ভিং এর পরিচয়ের বাদে ইম্পর্টেন্ট হচ্ছে ধরে নিব তারা সবাই ভারত বা রয়ের লোক বা তাদের এমপ্লয় করা লোক। তারা সেখানে আসতো এবং সে অফিসে সাদেককে ধরার সাথে সাথেই তারা রেইড দেয়। বাট হ্যাঁ, এইখানে এই যে কালশি কুঞ্জ, সেখানে তারা রেইড দেয়, বাট সেখানে পায় না কাউকে। এবং আর একটা গ্রুপ যারা কাজ করতেছিল ব্রাহ্মণবাড়িয়াতে, তাদেরকেও পায় না, তারা সম্ভবত আখড়া সীমান্ত দিয়ে ওই পাশে চলে গেছে দেশ পার হয়ে। তো এই দুইটার সময় সাদেককে ধরার আশপাশের সময় পায় নাই, তার কারণ সাদেককে ধরার সাথে সাথে অ্যাকচুয়ালি গুলশানারা দুবাইতে চলে গেছে পালায়, সে ফ্লাইটে করে গেছে। বাট যখন এইটা যত তাড়াতাড়ি এই জিনিসটা হওয়ার কথা ছিল, অথবা যতটা ইনফরমেশন সিক্রেসি মেনটেন করে তাদেরকে ধরবার দরকার ছিল, সেই জায়গায় আইদার তথ্য ফাঁস হয়ে গেছে, গুলশানারা সেটা জানতে পেরে সাথে সাথে চলে গেছে, অথবা সে ধারণা করতে পারছে যে সাদেক যেহেতু ধরা পড়ে গেছে, এখন তো জিনিসগুলো বের হয়ে আসবে, সুতরাং আমি আগেই পালায় যাই, যেহেতু কোনো না কোনো ভাবে ওকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে সে সব বলে দিবে। তো এইভাবে মিস হয়ে গেল যে সাদেককে ধরা হয়েছে, তার স্ত্রী সুমাইয়া তিনিও পুলিশ কাস্টডিতে আছেন, ইন্টারোগেশনে আছেন গতদিন থেকে। বাট আমাদের দরকার ছিল এই লেফটেন্যান্ট গুলশানারাকে ধরা, তাহলে জানা যেত অ্যাকচুয়ালি নেটওয়ার্কটা তারা কিভাবে প্ল্যান করতেছে, এইখানে ভারতের রয়ের ইনভলভমেন্ট কতটুকু, আওয়ামী লীগের যারা পালায় আছে যে ইঁদুরগুলা তারা কতটুকু অ্যাক্টিভলি এটা সাপোর্ট করতেছে, দেশের ভিতরে কিভাবে কারা কারা। আমি যতদূর জানি অসীম কুমার উকিল এই জিনিসটা কোঅর্ডিনেশন করবার কথা, কোন জায়গায় কত লোক হবে, কোন মিটিং এ কত হবে, তারা কিভাবে পরে গিয়ে গ্রাম পর্যায়ে আবার সেগুলাকে ট্রেনিং দিবে, সেগুলো আমরা জানতে পারতাম। বাট গুলশানারা যেহেতু চলে গেছে, আমাদের পক্ষে সেটা সম্ভব না। তো আমার বিশ্বাস আছে কোনো না কোনো ভাবে তাকে আমরা ধরে আনতে সমর্থ হবে, এবং তদন্ত কিন্তু এখনো চলতেছে। আমি কনক্লুসিভ কিছু বলতেছি না, তারা হয়তো আরো ভয়ঙ্কর কিছু জানতে পারে তদন্ত টিম, তখন ইন্টারপোল আছে, সেই সুবাদে তারা ব্যবস্থা নিতে পারবে।